ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শাহনাজ রুমা, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আগামী নির্বাচনকে সামনে রেখে বৈরিতা ভুলে কাছাকাছি আসার উদ্যোগ নিয়েছে দেশের ইসলামী দলগুলো। এই জন্য ইসলামী আন্দোলনের উদ্যোগে এরই মধ্যে সংলাপ শুরু হয়েছে। আর খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। এছাড়া শিগগিরই ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের মধ্যে ধর্মভিত্তিক দল রয়েছে 10টি। এসব দলের নেতারা বলছেন, অতীত অভিজ্ঞতায় একলা চলো নীতির ফল ভালো না হওয়ায় এবার তারা আদর্শগত অমিল থাকা সত্ত্বেও জোটবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার চিন্তাভাবনা করছেন। পাশাপাশি কেউ কেউ আবার আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটে সম্পৃক্ত হওয়ার পথও খোলা রাখছে। ইসলামপন্থী দলগুলোর নেতাদের দাবি, সারা দেশে তাদের 20% ভোট আছে, যদিও পরিসংখ্যান বলছে কোনো নির্বাচনেই তারা 14%-এর বেশি ভোট পায়নি। তাহলে এবার জোট করে কতটা ভোট বাড়াতে পারবে ইসলামী দলগুলো? এসব নিয়েই আজকে রাজকাহনে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, আছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী এবং আছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী। তিনজনকেই স্বাগত আজকে রাজকাহন। আজকে যেটি বলছিলাম ভূমিকাতেই, তার সঙ্গে একটিও জানিয়ে রাখি, আজকে বিষয় ঠিক করেছি ইসলামপন্থী জোট বাড়বে কার ভোট। মুফতি ফয়জুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ইসলামী সমমনা যে দলগুলো আছে, আমি ভূমিকাতেই বলছিলাম যে তারা জোট করতে যাচ্ছে এবং তারা যেটি বলছে যে বড় দলগুলোর সাথে থেকে খুব বেশি একটা লাভ হয় না, একলা চলো নীতিতে চলেও খুব একটা লাভ হয় না, যার জন্য আপনারা আদর্শগত অমিল থাকলেও ইসলামী দলগুলো মিলে একটি জোট করার পরিকল্পনা করছেন। এর মধ্যে সংলাপ কয়েকটি দলের সাথে হয়েছেও। শুরুতে একটু জানতে চাই, কোন লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই জোট করার সিদ্ধান্ত নিয়েছেন বা করছেন? আমার মনে হয় যে একটা দেশের জন্য ভালো উদ্যোগ হচ্ছে, রাজনীতি জমে উঠেছে এবং রাজনীতির খেলা যাকে বলে, এটা একটু আস্তে আস্তে ডানা মেলতে শুরু করেছে এবং সারা দেশের মধ্যে একটা মানে রাজনীতির বাতাস অথবা রাজনীতির গন্ধ অথবা রাজনীতির সুবাস সব দিকে ছড়িয়ে পড়ছে। রাজনীতির খেলা জমে উঠলে যারা রাজনীতি করে তাদের জন্য এটা তাদের মানে ভালো লাগার কথা। আমরাও এটাকে উপভোগ করি এবং দেশের মানুষও এটা উপভোগ করে। বাংলাদেশের মানুষ যেহেতু অত্যন্ত রাজনীতি সচেতন এবং অত্যন্ত সুন্দর রাজনীতি চায় এবং রাজনীতির মধ্যে সৌন্দর্যটা খুঁজে বেড়ায়। তো আপনি যেটা বলছেন যে প্রথম কথা হচ্ছে যারা মানে আদর্শগতভাবে মিল না থাকলেও যে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা অথবা এরকম একটা আলোচনা চলছে। আমার মনে হয় যে বিষয়টা এরকম না। আমাদের প্রথম শর্ত হচ্ছে ঐক্যের জন্যে যে আদর্শগত মিল থাকতে হবে এবং যেই দলগুলি ইসলামী দল যারা করে অথবা ইসলামী রাজনীতি যারা করে, এরা মূলত করে আল্লাহর রসুলকে খুশি করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে এবং একটি মানে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে। অতএব এদের জীবনে কোনোদিন ব্যর্থতা নেই, পরাজয় নেই। এরা যতটুকুই অগ্রসর হয় এটা তাদের জন্য সবসময় কল্যাণকর এবং এটা সবসময় মঙ্গলজনক। দুনিয়ার মধ্যে হয়তো না পাইতে পারে, কিন্তু এরা পরকালীন জীবনে এর একটা সুফল এবং এর একটা বিনিময় তারা সবসময় পাবেন। অতএব আমরা যেটা চিন্তা ভাবনা করছি, আমি জানি না এখনও আপনি যেটা বলছেন যে নিশ্চিতভাবে বলছেন যে হ্যাঁ একটা জোট গড়ে উঠতেছে। হ্যাঁ, জোট গড়ে ওঠার সম্ভাবনা যে নাই সেটা না, সম্ভাবনা অবশ্যই আছে। কারণ ইসলামী দলগুলির মধ্যে সবসময় একটা ঐক্য এবং ঐক্যের বাতাস বয়ে যাওয়াটা উচিত। কারণ ঐক্যের মাধ্যমে সবগুলি মানে ইসলামী রাজনীতিটা শক্তিশালী হয়, ইসলামপন্থীরা শক্তিশালী হয় এবং ইসলামী জীবন আদর্শ অথবা ইসলামের যে নীতিমালা বিধিবিধান আছে সেটা আরও উজ্জ্বল হয়ে মানুষের সামনে উপস্থিত হয়। সেক্ষেত্রে মানে ঐক্যটা যদি মাটির সাথে মিশে যদি ইট হতে পারে, ইটের সাথে মিশে যদি ওয়াল হতে পারে এবং ওয়াল মিলে যদি একটা বিল্ডিং তৈরি হতে পারে, অট্টালিকা তৈরি হতে পারে, অথবা ইসলামিক দলগুলির মধ্যে একটা যদি ঐক্য গড়ে ওঠে এবং সেটা যে কোনো একটা হল প্রকাশ্য ঐক্য, সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য যেটাকে বলে আন্দোলন সংগ্রামকে সামনে রেখে। আরেকটা ঐক্য হতে পারে এটা রাজনৈতিক সমন্বয় অথবা সমঝোতার মানে নির্বাচনকে কেন্দ্র করে।
তো আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের মধ্যে এইরকম কোনো প্রকাশ্যে অথবা এরকম মানে জোটবদ্ধ হয়ে যাওয়ার মতো একটা দৃঢ় পদক্ষেপ অথবা দৃঢ় কোনো সিদ্ধান্ত এ পর্যন্ত গড়ে ওঠে না, আর এখন সময়ও হয় নাই। এটার সময় তো আমি মনে করি যে আরো সামনে আছে। একটা মানে নির্বাচনী সমঝোতা যদি ইসলামী দলগুলির মধ্যে গড়ে ওঠে, আমি মনে করি যে এটা ইসলামপন্থীদের জন্য, বাস্তবিক পক্ষে যারা ইসলামপন্থী, আমি এই শব্দটা এই জন্য বলি যে যারা হাকিকি ইসলামপন্থী, বাস্তবিক পক্ষে মানে কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা মানে সত্য এবং সত্যের পক্ষের শক্তি, তারা অবশ্যই একটা সমঝোতা গড়ে উঠবে। বলছিলেন নিজের আলোচনাতেই যে আদর্শগত জায়গা, যেটা আমি বলছিলাম যে আদর্শগত অমিল থাকলেও তারা আসলে একটি জোট গঠন করতে চায়। আপনি বলছিলেন যে না, আদর্শিক জায়গায় আসলে একমত হতে হবে, কিন্তু এখন পর্যন্ত যেটা আপনি বলছিলেন যে ইসলামী অনেকগুলো দলকে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত হতে দেখি, সবাই কিন্তু একটা আদর্শের জায়গায় আসতে পারে না। কেউ এক এক সমমনায় এক একভাবে আসলে নানান দিকে যাচ্ছে, ফলে আদর্শের জায়গায় একটা ঐক্য হওয়া, সেটি আসলে কোনো রকম চ্যালেঞ্জ আছে কিনা সেটা আপনার কাছ থেকে প্রশ্ন রেখে যাচ্ছে। আমি মনিরুজ্জামান রব্বানী আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, এই যে ঐক্য জোট আপনারা করছেন বা এরকম একটা আভাস বা এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি, কি কি লক্ষ্য আপনারা সামনে রাখছেন, কি কি বিষয়কে সামনে এগিয়ে রাখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কোনো জোট এখনো পর্যন্ত সেভাবে, যেটা আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব বললেন, সেভাবে আমরা এখনো মাঠে তার কোনো তৎপরতা আমরা দেখি না। তবে রাজনীতির যেহেতু চলমান প্রক্রিয়া আছে এবং নির্বাচনকে সামনে রেখে বড় বড় দলগুলো জোট করে, ইসলামিক দলগুলোও তারা চাইলে জোট করতে পারে। কিন্তু এই দলগুলো আবার মানে আগের আমাদের যে বড় জোট আছে তাদের সাথে অনেকে সম্পৃক্ত ছিল, এখনও আছে। যেমন আমরা বাংলাদেশ ইসলামী ঐক্য জোট 2008 সালের নির্বাচনের আগ থেকে আমরা মহাজোটে ছিলাম এবং এখনও আমরা মহাজোটের সাথে আমরা আছি। তো এই জোটটা আমরা মানে আওয়ামী লীগের সাথে আছি। এখন আওয়ামী লীগের সাথে এই জোটে থাকার পরে আরও কিছু দল ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে তারা মানে এখানে একটা ইসলামিক জোট করতে তারা আগ্রহ প্রকাশ করছে, যেটা পক্ষান্তরে আওয়ামী লীগের সাথে ওই মহাজোটের অন্তর্ভুক্ত হয়েই তারা থাকবে। আর নীতিগতভাবে ফেডারেশন তো আছেই, তার সঙ্গে আরো কয়েকটি দল মিলে একটু বড় আকারে জোট, আপনারা 14 দলের সঙ্গেই থাকবেন। জি জি। আর একটা বিষয় হলো আদর্শিক জায়গা বলতে যেটা বোঝায়, সেটা হলো যারা স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী শক্তি এবং যারা এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, যারা এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের মৌলিক চেতনাগুলোকে বাধাগ্রস্ত করে এবং যারা রাজনীতির মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা অন্তত বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের নাই। কারণ আমরা এই জায়গাটাতে তাদের সাথে আপোষ করতে পারি না। আমরা মনে করি যে বাংলাদেশের প্রচলিত সংবিধান ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নয় এবং ইসলামও সংবিধানের সাথে কোনো সংঘর্ষ রাখে না। অতএব এই সংবিধানকে সামনে রেখেই জাতীয় নির্বাচন হবে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ স্বাধীনতার পরে এবারেই একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন কমিশন তারা শক্তিশালী একটা প্রতিষ্ঠান, তারা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবে। সেই লক্ষ্যে একটা নির্বাচনী জোট ইসলামী ব্লকে হইতে পারে, বা আপনি যেটা বলছেন যে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের সাথে বড় দলগুলোর সাথে জোট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে অনেক অলরেডি আছে। তো যারা তার বাহিরে আছে তারা কোনো না কোনোভাবে আবার এগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা তারা করতেছে। কিন্তু স্পেসিফিক ইসলামিক কোনো জোট শক্তিশালীভাবে ওই 20% ভোটের টার্গেট নিয়ে লক্ষ্য অর্জন করার জন্য জোট তৈরি করতেছে, এরকম কোনো মেসেজ আমাদের কাছে নেই। জি, তার মানে যেটি আমি একেবারে শুরুতেই বলছিলাম, যেটি মুফতি ফয়জুল্লাহ বলছিলেন যে আদর্শিক জায়গায় আসলে সব ইসলামী জোটগুলোকে একত্র হয়, সেখানে আমরা দেখছি যে মতপার্থক্য রয়েছে, কেউ স্বাধীনতার পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে। ফলে আসলে জোটটাও কি আপনি যেটি বলছিলেন যে 14 দলের মধ্যে আপনারা আছেন, তরিকত ফেডারেশন আছে, আরও কয়েকটি দল মিলে একটু বড় আকারের জোট আপনারা করতে চাচ্ছেন ইসলামী সমমনা কিংবা ধর্মীয় রাজনীতির কথা যদি আমি ধরি, সেই জায়গায় তার মানে এখানেও একটু অমিলের কথা রয়ে গেছে। আমি আসবো আপনাদের কাছে এইসব বিষয়ে একটু জানতে। জনাব মোহাম্মদ মুনতাসির আলী আপনার কাছে, জি জনাব মুনতাসির আলী আপনার কাছেও একটু জানতে চাইবো যে
আপনারাও কি মনে করেন এই জোটে এরকম একটি জোট গঠন করার প্রক্রিয়াটিকে আপনারা কিভাবে দেখেন? আপনারা চান কিনা যে আসলে সব দল মত নির্বিশেষে ইসলামী যে জোটের হওয়ার কথা ইঙ্গিত বা শোনা যাচ্ছে সেটি হলে ভালো হয় কিনা ইসলামী শাসন ব্যবস্থার জন্য? ধন্যবাদ আপনাকে। খেলাফত মজলিস বাংলাদেশের রাজনীতিতে সবসময় অক্ষপ্রয়াসী একটি সংগঠন হিসাবেই পরিচিত এবং আমাদের সংগঠনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে এদেশের জনবৈচিত্র্য যেটা আছে এটাকে তুলে ধরেই যদি রাজনৈতিক মাঠটাকে অথবা রাজনৈতিক লক্ষ্যটাকে সামনে নিয়ে আসা না যায় তাহলে কার্যত বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতি সম্ভব নয়। আপনি শুরুতে একটি কথা বলেছেন যে ধর্মভিত্তিক দল, এটা এক ধরনের আইসোলেট করা, কার্যত আমার নাগরিক অধিকার থেকে আমাকে এক ধরনের আইসোলেট করা হচ্ছে এবং এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 127 অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর কারণে কাউকে আইসোলেট করা যাবে না। সুতরাং আমি একজন নাগরিক হিসাবে আমার মানে 39, 40, 38 এই সমস্ত ধারা অনুযায়ী আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে আমার রাজনীতি করার অধিকার আছে। সুতরাং আমি এদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ম, বর্ণ নির্বিশেষে নাগরিক হিসাবে দেখতে চাই এবং ইসলামী জনগোষ্ঠীর যে মানুষ আছে তাদেরকেও এদেশের নাগরিক হিসাবে কাউন্ট করতে চাই। সুতরাং এদেশের জনগণের ভেতর একটা প্রবল প্রত্যাশা আছে যে ইসলামী দল বা ইসলামী শক্তিগুলোর যদি একটা ঐক্য হয় তাহলে মানুষ এই ঐক্যে মানে রেসপন্স করার জন্য, সাড়া দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। আমরা গ্রাসরুট লেভেলে যখন কাজ করি তখন মানুষের অনেকেই প্রশ্ন করে যে আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন না কেন। আসলে আদর্শিক ঐক্য বলে সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী এবং রাসূল এবং ইসলামের মেইন যে প্রিন্সিপালগুলো আছে বা আকীদা আছে এইগুলোর ভেতরেই সব ইসলামী দলের মোটামুটি অক্ষমতা আছে। এটাকেই ফয়জুল্লাহ ভাই বা মনিরুজ্জামান ভাই আদর্শিক ঐক্য বুঝিয়েছেন। কিন্তু রাজনীতি যেহেতু মাঠে করতে হয় সুতরাং তার স্ট্র্যাটেজিক প্ল্যানটা, কর্মকৌশলগত পরিকল্পনাটা এটা এক এক দলের এক এক রকম হতে পারে। সুতরাং আমাদের দলের কর্মকৌশলগত পরিকল্পনায় আমরা এটা অবজার্ভ করেছি যে বাংলাদেশের সামগ্রিকভাবে এদেশের মানুষের যে একটা বৈচিত্র্যময়তা আছে, এখানের কালচার, সংস্কৃতি, গোষ্ঠী, জাতি, বর্ণ সব নির্বিশেষে সকল মানুষের একটা ঐক্য দরকার। সুতরাং এখানে যেহেতু বেশিরভাগ মানুষ সংখ্যায় মুসলমান, সুতরাং ইসলামী দলগুলোর বা সংগঠনগুলোর তাদের একটা ইম্প্যাক্ট এখানে আছে। কিন্তু আমরা সংগঠিতভাবে একটা অ্যালায়েন্সের মধ্য দিয়ে ভোটের রাজনীতিতে এই ইম্প্যাক্টটা এখন পর্যন্ত স্বাধীনতা উত্তর সময়ে আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন আমার মনিরুজ্জামান ভাই মহাজোটে আছেন, মহাজোটে নিশ্চয়ই ওনাদের প্রয়োজনীয়তা আছে বলে আওয়ামী লীগ ওনাদেরকে কাছে মানে ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর যতটা না ভূমিকা, ভোটের রাজনীতিতে তো ভূমিকা আছে, কারণ ভোটের আগে কিন্তু আমরা বড় রাজনৈতিক দলকে দেখি ইসলামী সমমনা দলগুলোকে 20 দলীয় জোটে ছিলেন, আমরাও 20 দলীয় জোটে ছিলাম। তা এখন ইসলামী শক্তিগুলোর এদেশের রাজনীতিতে প্রভাবক এবং একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, সাইলেন্ট মানে এরা নীরব শক্তি হিসেবে আছে, যার কারণে বড় দলগুলো নির্বাচন আসলে এদেরকে কাছে পেতে চায়। আমরা ইসলামী দলগুলোর ভিতরে ঐক্য ভাবনাটা খুব প্রবল আছে, নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে, যেটা ফয়জুল্লাহ ভাই বলেছেন, আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা অনুযায়ী দেশের রাজনীতিতে একটা নতুন স্রোত সৃষ্টি করতে চাই। একদম পরিষ্কার আপনাদের উদ্দেশ্য। ধন্যবাদ মুনতাসির আলী। কিন্তু আপনার প্রশ্ন থেকেই মানে বক্তব্য থেকে একটি প্রশ্ন আমি নিতে চাই। আপনি বলছিলেন যে বড় দলগুলো নির্বাচনে যত সময় ঘনিয়ে আসে কাছে টানতে চায়। এখানে একটু জানবো, যেটি আমি নিজেও বলছিলাম যে ভোটের রাজনীতিতে খুব বেশি মানে ক্ষমতার রাজনীতিতে তেমন গুরুত্ব ইসলামী দলগুলো না থাকলেও ভোটের রাজনীতিতে কিন্তু সেই গুরুত্ব আছে। আপনাদের মধ্যে অনেকে আবার বলছে যে বড় দলগুলোর সাথে থেকে খুব একটা সুবিধা করা যায় না। এই বিষয়টি একটু শুনবো এবং আপনার কাছ থেকেও নিশ্চয়ই শুনবো, যেহেতু আপনি একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে আছেন। মুফতি ফয়জুল্লাহ, যে অংশটি বা যে প্রশ্নটি বিরতির আগের অংশে মানে এই অংশে আমি করেছিলাম একেবারে শুরুর দিকে, যে আদর্শগত জায়গায় অমিল, আপনারা তিনজন এখানে আছেন, তিনজনই কিন্তু আদর্শগত জায়গায় এক হচ্ছেন না। সেই জায়গায় একটু জানতে চাই যে ইসলামী দলগুলোর যখন জোটের কথা আমরা বলছি তখন আদর্শগত জায়গায় অমিলটা আসলে কোন জায়গায় এবং সেটি এতদিনেও কেন আমরা এই দলগুলোকে একসাথে হতে দেখতে পারি? আমার মনে হয় যে আপনার মূল্যায়নটা সঠিক হয় নাই। যেমন যে আদর্শের ক্ষেত্রে যে আমরা মানে এক নই অথবা আমাদের মধ্যে ভিন্নতা আছে, বিষয়টা এরকম চিন্তা নাও করতে পারেন। আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি আদর্শের জায়গা বলতে আমাদের মুনতাসির ভাই এখানে বলেছেন যে আকীদা এবং বিশ্বাসের জায়গাগুলি আমাদের এক ও অভিন্ন হবে।
মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এটা হচ্ছে, আমি তার অর্থ করলে এটা অনেক লম্বা হয়ে যাবে। এই জায়গাগুলি আমাদের এক ও অভিন্ন থাকবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের বিশ্বাস এবং তাদের প্রতি আমাদের যে আকীদা এবং যে আস্থার জায়গা, সেটা আমাদের এক ও অভিন্ন থাকবে। অর্থাৎ ওনারা হচ্ছেন সত্যের মাপকাঠি। আর রসুল সাল্লাল্লাহু আম্বিয়া ইকরাম সম্পর্কে আমাদের নীতি আদর্শ হচ্ছে এক ও অভিন্ন। সেটা হচ্ছে সমস্ত নবী রসুল হচ্ছেন মাসুম। এবং এইভাবে ধর্মীয় বিষয়গুলিকে আল্লাহ নবী রসুল অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত ইসলামী বিধিবিধান আছে এবং আকীদা বিশ্বাসসমূহ আছে, এর মধ্যে আমাদের সবাইকে এক ও অভিন্ন থাকতে হবে। নাম্বার 2, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশপ্রেমটা আমাদের অন্তরের মধ্যে উজ্জ্বল থাকতে হবে এবং দেশপ্রেমটা আমাদের কাছে মানে প্রশ্নাতীত থাকতে হবে। এই বিষয়টার মধ্যে আমি মনে করি না কারোর মধ্যে কারো কোনো পার্থক্য আছে। আকীদা বিশ্বাসের জায়গায় তো কোনো পার্থক্য থাকতেও পারে না। আবার এই জায়গায় দেশপ্রেমের ক্ষেত্রেও, দেশের সমৃদ্ধির ক্ষেত্রেও, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার ক্ষেত্রেও যে প্রতিটি মানে রক্তবিন্দু এই স্বাধীনতার জন্য, আমার দেশের জন্য আমরা প্রত্যেকে উৎসর্গ করতে, কোরবান করতে প্রস্তুত, এরকম মানসিকতা আলেম ওলামারা সবসময় লালন করেন। আমি আপনাকে বলছি, তো এখানে আমরা যেটা চাই, আমরা সবসময় চাই যে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র মানে মদিনার আদলে একটি রাষ্ট্র হবে, যেখানে ন্যায় থাকবে, আদল থাকবে, ইনসাফ থাকবে, সমতা থাকবে, মানবিক মর্যাদা থাকবে, মানুষের ভোট এবং ভাতের অধিকার থাকবে, এবং ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য, তারতম্য, বিশাল ব্যবধানে যে আমাদের দেশের মধ্যে ধনীদের জন্য যেমন এক ধরনের আইন আর গরিবের জন্য এক ধরনের আইন। একজন মানে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে, দুর্নীতি করে সে স্বাধীনভাবে বুক ফুলিয়ে চলে, আরেকজন 10 টাকা চুরি করেও জেলের মধ্যে পচে। এই জায়গাগুলিকে আমরা একটা সমতার জায়গার মধ্যে আনতে চাই। বিচার ক্ষেত্রেও, বিচার এবং আইনের ক্ষেত্রেও একটা স্বচ্ছতার মানে জায়গাগুলিতে আমরা নিয়ে যেতে চাই। এই জায়গাগুলির মধ্যে আমি মনে করি না আমাদের ভাইদের মধ্যে কোনো, আমাদের মধ্যে কোনো, আমি যেটা এইখানে আদর্শের জায়গায় বিষয় যেটা হচ্ছে, এটা কর্ম পরিকল্পনার ক্ষেত্রে আমি এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমি ইনসাফ কায়েম করতে চাই, আমি কোরআন সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করতে চাই, এবং আমরা চাই যে আমার দেশটা হবে ইসলামী কল্যাণ রাষ্ট্র। এখন এর কর্ম পরিকল্পনার ক্ষেত্রে, এই যে পথ চলার ক্ষেত্রে হয়তো কেউ মনে করেন যে এইভাবে গেলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো অথবা আমরা সফল হব, আর কেউ ভিন্ন পথ মনে করেন। এই জায়গাটার মধ্যে আমাদের কিছুটা দূরত্ব সবসময় ছিল এবং আছে, এটা আগেও ছিল। তো এই জায়গাটাই আমি মনে করি যে এই জায়গার মধ্যে যদি বলেন যে হ্যাঁ আদর্শের ক্ষেত্রে অনেকের সাথে আমাদের ভিন্ন মত আছে। যে আদর্শের ক্ষেত্রে ভিন্ন মত কি, উনি যেই চিন্তাটা করছেন হয়তো আমি ওই চিন্তাটা করি না। উনি আওয়ামী লীগের সাথে জোট করতে পারেন, আমি মনে করি যে আওয়ামী লীগের সাথে আমার জোট হতে পারে না। এই জায়গায় কর্মপদ্ধতির মধ্যে আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে এবং এটা থাকবে। আমি একটা বিরতি নিয়ে আসি তাহলে। বড় দলগুলোর সঙ্গে রাজনীতির কথা যেটি মুনতাসির আলী বলছিলেন, যে বড় দলগুলোর সাথে রাজনীতি করতে গেলে অনেক সময় মূল্যায়ন পাওয়া যায় না, বড় দলগুলো গ্রহণ করে না, আবার একলা চলো নীতিতে চললো, যেটা আমি ভূমিকাতেই বলছিলাম, সেটিও আসলে সবসময় ফলপ্রসূ হয় না। সেই জায়গায় আসলে আপনাদের মন্তব্যগুলো শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক সঙ্গেই থাকবে। ফিরলাম আবারও রাজকাহনে। জনাব মনিরুজ্জামান রব্বানী, আপনার কাছেই জানতে চাই, আপনি বলছেন 14 দলের সঙ্গে আপনারা আছেন। বড় দলগুলোর সঙ্গে জোট করে তাদের সঙ্গে রাজনীতি করা, অনেক ক্ষেত্রে ছোট দলগুলোকে বড় দলগুলো গুরুত্ব দিতে চায় না, এমন একটা অভিযোগ আসে। আপনাদের পক্ষ থেকে অনেকেই বলছেন যে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি, তারা দুর্নীতি, স্বজনপ্রীতি এসব কারণে তাদের ইমেজ সংকটও আছে, ফলে তাদের সঙ্গে রাজনীতি করা ইগোর ব্যাপার, ধৈর্যের ব্যাপার। আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাইব। জি, বড় দলগুলোর সাথে জোটবদ্ধ রাজনীতির করার মানে দুইটা দিকেই আছে, কোনোটাকে অস্বীকার করা যাবে না। আমরা যদি জোটবদ্ধ রাজনীতির শুরুটা দেখি তাহলে আমরা দেখব যে সর্বপ্রথম এদেশে 97 সালে 4 দলীয় জোটের মাধ্যমে বড় দলের সাথে জোটবদ্ধ রাজনীতি শুরু হয়েছে। তো ওই সময়টাতে আমরা দেখেছি যে আমাদের যে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী শক্তি, তারা এর আগের নির্বাচনগুলোতে 12টা 18টা তাদের অঞ্চল ভিত্তিক তারা আসন পেয়েছে, কিন্তু সরকারে যাওয়ার মতো পরিবেশ তাদের কখনো ছিল না। কিন্তু দেখা গেল যে জোট ভিত্তিক রাজনীতির কারণে তারা সরকারেও চলে গেল এবং 2 জন খুব প্রভাবশালী মন্ত্রী তখনকার সরকারে ছিলেন।
ওখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বাধীন জোট অংশগ্রহণ করলো শুরুতে, পরবর্তীতে 2টা জোট হইল, মুফতি আমিনী সাহেব সহ। তারাও 4 জন সংসদ সদস্য সেখানে পার্লামেন্টে ছিলেন, আমি নাম বললে লম্বা হয়ে যাবে, ছিলেন তারা। তাহলে জোটবদ্ধ রাজনীতিটা যে সম্পূর্ণ হতাশার তা কিন্তু নয়, কিছুটা হলেও ক্ষমতায় যাওয়া যায়, দেশের জন্য মানুষের জন্য কাজ করা সম্ভব। আরেকটা বিষয় হলো ইসলামিক দলগুলোর জোটের কথা যেটা আপনি বলছেন, আমি মনে করি ইসলামিক রাজনীতি এখনো পর্যন্ত এই দেশের মানুষের সামনে তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তারা কি করতে চায় গণমানুষের হয়ে, এটা কিন্তু এখনো পরিষ্কার করতে সক্ষম হয়নি। বরঞ্চ দেখা গেছে যে একটা ইস্যুভিত্তিক রাজনীতি, অথবা কখনো অপরাজনীতির শিকার হয়ে আবার তারা নিজেরাও অপরাজনীতি করতে গিয়ে নিজেরা রাজনীতির শিকার হয়ে যায়। এইভাবে করেই ইসলামিক রাজনীতি দলগুলা চলে আসছে। তো বড় দলগুলোর সাথে রাজনীতি করার মানে আমরা যেমন মহাজোটের সাথে আছি, এখানে আমাদের খুব ভারী কোনো পজিশন না থাকলেও মাঝে মধ্যে জোট নেত্রীকে আমরা পরামর্শ দিতে পারি। এবং আমরা মনে করি যে ইসলামিক দলগুলোর উদ্দেশ্য হওয়া উচিত যে ইসলামিক মূল্যবোধের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের যদি ইসলামের সাইনবোর্ড থাকে আর ইসলামিক মূল্যবোধ যদি না থাকে, এখানে যদি দুর্নীতি চলে, ঘুষ চলে, বিভিন্নভাবে যদি করাপশন চলে, তাইলে এটা তো ইসলামী সাইনবোর্ড থাকলেও এখানে মূল্যবোধ না থাকলে এটা বুমেরাং। অতএব আমরা মনে করি যে ইসলামিক মূল্যবোধ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, এটাই হলো ইসলামিক দলগুলার টার্গেট হওয়া উচিত। জি, ধন্যবাদ জনাব রব্বানী। আমি জনাব মোহাম্মদ মুনতাসির আলী, আপনার কাছে একটু জানতে চাই, বড় দলগুলোর প্রসঙ্গ তো আমি একটু শুনেই নিলাম, যেহেতু বড় দলে আছেন, আপনারাও তো ছিলেন, পরবর্তীতে আপনারা আসলে আবার বিএনপি ছেড়ে দিয়েছেন। এই জায়গায় একটু জানতে চাই যে যেহেতু 1997 সালের কথা বলছিলেন যে সে সময় 4 দলীয় জোট গঠন হয়ে আসলে ইসলামী জোটগুলো ক্ষমতায় আসলো বা তাদের কয়েকজন ক্ষমতায় বসলেন। এখন খুব কথা শোনা যাচ্ছে নিবন্ধন বাতিল করা হয়েছে, যদিও জামায়াত ইসলামীর, বাংলাদেশ জামায়াত ইসলামীর, তারাও তো ইসলামী সমমনা দল কিংবা ধর্মভিত্তিক রাজনীতি দল, যেটি আমি বলি। সেই বাস্তবতায় তাদেরকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? মানে আপনারা যেহেতু সংলাপ করছেন, জোট করতে যাচ্ছেন, তাদের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারে কিনা? আদর্শিক জায়গায় কোনো রকম পার্থক্য আপনাদের আছে কিনা? আসলে এই প্রশ্নের উত্তরটা সংশ্লিষ্ট দলের যে কোনো নেতা দিলে ভালো হতো। মানে আপনারা নিতে চান কিনা, যারা যে ঐক্যজোটের কথা ভাবছেন? আপনাকে বলতে পারি 1954 সালে যখন এদেশের জনগণের অধিকারের প্রশ্নে জোট হয়েছে, তখনও তো ওনারা খুব ভালো ভূমিকা রাখতে পারেন নাই। এবং বিভিন্ন সময়ে মানে কোর ইসলামিক গ্রুপ যেগুলো, যারা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত, এই শক্তিগুলোর সাথে ওনারা দল হিসাবে ওনাদের ক্ষেত্র প্রসারিত থাকলেও এই শক্তিগুলোর সাথে ওনারা অ্যাটাচড হতে পারেন নাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময় থেকে জামাতের বাইরেই এই জায়গা থেকে আলাদা জোট এবং দলগুলোর ওঠা বসা এগুলো সবসময়ই চলমান ছিল, এবং সেটা এই ধারাটা এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর পরের যে প্রশ্ন আমার মনিরুজ্জামান ভাই যেটা বলছেন, আসলে উনি যেটা বলছেন এটা হচ্ছে যে জাস্ট মানে ওই যে পনির মাখনের কথাটা বলছেন, কিন্তু এটা রাজনীতির কনসেপ্ট হতে পারে না। আমি মনে করি যে জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অবক্ষয়ের সূচনা করেছে, সবাইকে কেবল ক্ষমতাকেন্দ্রিক টার্গেটে ধাবিত করেছে। এবং আপনি যদি মানে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছেন, শক্তি সঞ্চয় করার চেষ্টা করছেন, পার্টিকুলার প্রত্যেকটা পার্টির সিস্টেম সমাজই, কোনো পার্টি সিস্টেম কোনো নাই বাংলাদেশের। আপনি পলিটিক্যাল সায়েন্সের যে রাজনৈতিক দলের কার্যাবলী আছে, অথবা আমরা গ্রেট ব্রিটেনের পার্টি সিস্টেম দেখি, আমরা চায়নার পার্টি সিস্টেম দেখি, এমনকি আমরা ইন্ডিয়ার পার্টি সিস্টেমটাও যদি দেখি, আমরা আমেরিকান পার্টি সিস্টেম দেখি, অবজেক্টিভস নির্ভর ওয়ার্কার ডেভেলপ করা হয়। আর এখানে মাসুল ম্যান এবং পলিটিক্যাল গোল অ্যাচিভ করার লক্ষ্যে ওয়ার্কার ডেভেলপ করা হয়। তাহলে ক্ষমতাকেন্দ্রিক টার্গেট অ্যাচিভ করা যদি কোনো পার্টির মেইন এইম হয়ে যায়, তারা যত বড়ই হোক, কার্যত তাদের পক্ষে জনগণের কল্যাণ, দেশের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করতে পারবে না। রাষ্ট্রের নৈতিকতার জায়গায় ক্ষয় হবে, মূল্যবোধের জায়গায় ক্ষয় হবে, নাগরিকদের ভিতরে বিচ্ছিন্নতা বাড়বে, চিন্তার বিচ্ছিন্নতা বাড়বে। এবং আমার মনে হচ্ছে যে বড় দলগুলো এই জায়গায় তারা জনসমর্থন আছে নানা কারণে, কিন্তু ভবিষ্যতে এটা থাকবে কি না, এটা যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের মানুষ। এখন একসময় আমরা ভয়েস অফ আমেরিকা
অথবা রেডিও বিবিসি এগুলো শুনে রাজনৈতিক খবর নিতাম, কিন্তু এখন যে লোকটা পড়তে পারে না, চোখে দেখে না, সেও শুনতে পারে। কান আছে আপনাদের মধ্য দিয়ে, সেই পানের দোকানদারও যে রাজনৈতিক মূল্যায়ন করে এবং সে যে প্রেডিকশনটা করে এটাও তাৎপর্য রাখে। বিধায় বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির যে অবক্ষয় হয়েছে এটা বোধহয় বেশি দিন চলবে না। জি, তাহলে আমি এই প্রশ্নটি রাখি যে ইসলামী যে জোটগুলোর কথা আমরা বলি কিংবা ইসলামী দলগুলোর কথা বলি, সেই রাজনীতির ভবিষ্যৎ আসলে কতটা, যেটি আমরা ভূমিকাতেই বলছিলাম যে ভোটের ক্ষেত্রে আমাদের পরিসংখ্যানে 14 ভাগের বেশি ভোট নিয়ে, আপনারা বলছেন 20% ভোট, কিন্তু কবে নাগাদ সেটি 300 আসনে কিংবা সেই রকম শক্তিশালী কিংবা ইসলামী জোটগুলো আসলে দেশের ক্ষমতা আসবে, যেটি যে লক্ষ্যকে আপনারা সামনে রাখছেন সেটি হবে বলে আপনারা মনে করেন বা আপনারা আশা করেন? প্রশ্নটি রাখছি। মুফতি ফজলুল্লাহ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। জামায়াতের কথা আমি একটু প্রসঙ্গটি আনলাম, অনেকেরই তো আসলে এটি নিয়ে এখন আগ্রহ রয়ে গেছে, যেহেতু নিবন্ধিত তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, কিন্তু নেতাকর্মীরা তো রয়েছেন, তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি? আমি প্রথমে ওনাদের কথার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আসলে ইসলামী দলগুলি বাংলাদেশের মধ্যে বাস্তবিক অর্থে আপনি 14% বলেন অথবা 20% বলেন, এখানে এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাটা হচ্ছে এই যে আমরা আমাদের সমর্থনটাকে ভোটে পরিণত করতে পারি না। এই জন্যই আপনারা কখনো 20% দেখেন, কখনো আরও কম দেখেন। তো আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যে ইসলামী দলগুলি আছে, বাস্তবিক অর্থে আন্তরিকভাবে একদম মানে অত্যন্ত প্রীতি এবং আন্তরিকতার সাথে, মহাব্বত এবং ভালোবাসার সাথে যদি আমরা একটা মঞ্চের মধ্যে আসতে পারি অথবা ঐক্যবদ্ধ হতে পারি, যেটা আমাদের যে ঐক্যবদ্ধ হওয়াটা মূলত আমাদের জন্য ইবাদত, সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে ইসলামী শক্তিগুলি একটা নিয়ামক শক্তিতে পরিণত হবে। তখন ইসলামী শক্তিগুলো কার সাথে জোট করবে, কি করবে, এটার চিন্তা করতে হবে না। তখন ইসলামী শক্তিগুলির সাথে জোটবদ্ধ হওয়ার জন্য অথবা ইসলামী শক্তিগুলির পিছনে দৌড়ানোর জন্য অনেক বড় বড় শক্তি আমি মনে করি যে পিছনে আসতে থাকবে। এখানে যে বিষয়টা আমাদের আরেকটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে আমাদের মানে অর্থবল পেশি শক্তি, যেটাকে বলে অর্থশক্তি এবং পেশি শক্তি, এই ক্ষেত্রেও আমরা দুর্বল। আমরা চাই না কোনো মানুষের অধিকার হরণ করতে চায় না, ভোটের অধিকার হরণ করতে চায় না, এবং দুর্নীতি আর পেশি শক্তি দিয়ে কোনো অন্যায় অবিচার করতে চায় না, কোনো জুলুমও করতে চায় না। আমরা যেটা চাই, আমরা ইনসাফ চাই, ন্যায় চাই। আমরা চাই না অর্থ বলের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করে একটা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসা, এটা আমাদের লক্ষ্যও না, আমাদের উদ্দেশ্যও না। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূলত নিজেরা ব্যক্তিগতভাবে ক্ষমতায় আসা অথবা এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসানো, মানে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা যেখানে ইনসাফ থাকবে, কোরআন সুন্নার ভিত্তিতে যেখানে রাষ্ট্রটা পরিচালিত হবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি যেটা করছেন, সেটা হচ্ছে যে আসলে রাজনীতি, আমরা যেটা নির্বাচন কেন্দ্রিক যে সমঝোতার কথা, সেই সমঝোতাটা হয় যারা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের মধ্যে। তো যাদের কথা বলছেন ওনারা মূলত এখন আসলে তাদের নিবন্ধন নাই। আর এখন আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে রাজনীতির একটা খেলা তো জমে উঠেছে, এটা আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, দেশের মানুষ দেখছে। মানে খেলাটা কোন দিকে, কোথায় কে জমাচ্ছে, কে জমিয়ে তুলছে, মানে খেলাটা আসল শেষ পর্যন্ত গিয়ে কারা উইনার হবে, কারা জিতবে এবং কারা পরাজিত হবে এবং কোন জায়গায় গিয়ে ঠেকবে, ওই জিনিসটা আমাদের একটু লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু আমরা যে কথাটা বলছি, বারবার বলছি, আমি প্রথমেই বলছি, সেটা হচ্ছে আমাদের নীতি আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ নেই। যে কোরআন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি মানে আকীদা, বিশ্বাস, যারা মানে আকীদা এবং বিশ্বাস সমূহ রাখে, তাদের সাথে আমাদের ঐক্য হবে, অন্য কারোর সাথে আমাদের ঐক্য হওয়ার সম্ভাবনা নেই। আমরা মনে করি না, আমরা এখনো কোনো চিন্তা করি নাই, কোনো ভাবি নেই, মানে জামাত ইসলামকে নিয়ে মুহূর্তে চিন্তা করার মতো কিছু নেই। আমি মনে করি যে এটা ভবিষ্যৎ রাজনীতি বলবে যে আমাদের কি করণীয় আছে। ঠিক আছে, আমি তাহলে আরেকটা বিরতি নিয়ে আসি। এবং আপনি যেটি বলছিলেন যে ইসলাম, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র ক্ষমতায় আনা, সেটি আসলে কত দূর বা কতটা সময় লাগবে, বা আপনারা কিভাবে ইসলামী দলগুলো সেই পথে আগাচ্ছেন, একটা বিরতি থেকে ফিরে এসে জানি। দর্শক সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে। জনাব মুনতাসির আলী, আপনার কাছে একটু শুনে নিতে চাই জোট গঠনের কথা, যেটি একেবারে আমাদের আজকের আলোচনার বিষয়। সেই বিষয়েই আপনারা এরই মধ্যে, আপনাদের সঙ্গে তো আলোচনা হয়েছে, ইসলামী আন্দোলন যারা এটির উদ্যোগ নিয়েছে তাদের সঙ্গে, তারা এটিও বলছে যে এরই মধ্যে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হতে পারে, সেটি বলছে। গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। এই জায়গায় আপনাদের কোনো দ্বিমত আছে কিনা? মানে আমরা যেটি বলছিলেন যে বড় দলগুলোর সাথে আপনারা যাচ্ছেন না, আপনারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করছেন, এনডিএম এর সঙ্গে আলোচনা করছেন, আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? আমরা আসলে খেলাফত মজলিসের পক্ষ থেকে
একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের হয়েছে। আমরা সেখানে যে কথাটা বলেছি যে আদর্শিকভাবে আমরা তো একই প্ল্যাটফর্মেই কাজ করি, ঐক্যবদ্ধভাবে ইস্যুভিত্তিক কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে, রাজনৈতিক ময়দানেও কাজ করার অভিজ্ঞতা আছে, এবং ওনাদের দলটাও 1987 সালে একটা জোটেরই নাম, এখন ওনাদের দল হয়ে গেছে। তো ওনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রবল থাকার কারণে ওনারা হয়তো অনেকগুলো দলের কথা বলেছেন, কিন্তু এটাতে খুব বাস্তবতা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, জাতীয় পার্টি এটা একটা পোষ্য দল, এটা দত্তক দলের মতোই এখন চলছে। তাদের কিছু মানে তারা যারা পাওয়ারে থাকবে অথবা যাবে এরকম জায়গায় যদি না দাঁড়িয়ে ওনারা পথ না চলেন, তাহলে পপুলার মেথডে পার্টি হিসাবে রান করাবার মতো মাঠ লেভেলে লিডারশিপ নাই, তাদের আইডিওলজি ডিফারেন্ট। সুতরাং জাতীয় পার্টি বা আরও কতগুলো দলের নাম বলেছেন, এইসব মিলে ঐক্যের সম্ভাবনা নাই। তবে ইসলামী ঘরানায় যারা কাজ করে এবং একদম এদেশের হক্কানি উলামায়ে কেরামের যারা প্রতিনিধিত্ব করে, এই জায়গায় একটা ঐক্য গড়ে উঠতে পারে। ইসলামী আন্দোলনের সাথে আমাদের কথা হয়েছে একদম প্রাথমিক লেভেলে। আমরা বলেছি যে আদর্শিক এবং নৈতিকভাবে দেশ জাতির কল্যাণ আপনারাও চান, আমরাও চাই, এই মানসিক ঐক্য আমাদের আছে। তবে রাজনৈতিক এবং নির্বাচনী জোট গঠনের জন্য এখনই উপযুক্ত সময় নয়, এখন পর্যবেক্ষণের সময়। প্রত্যেকেই তার কৌশল থেকে পর্যবেক্ষণ করব। আমরা আমাদের পর্যবেক্ষণের এই সীমাটা ধরেন আগামী জুলাই পর্যন্ত হয়তো অবজার্ভ করব যে এখানে পলিটিক্সটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। মূলত আমরা আমাদের কাজ করতে চাই অনিদম। জি, সেই জায়গার ভবিষ্যতে একটু জানতে চাইবো জনাব মনিরুজ্জামান রব্বানী আপনার কাছে, এবং সেই সঙ্গে যেটি বিরতির আগের অংশে বলছিলাম যে ইসলাম কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ক্ষমতায় আনা বা পরিচালনা করা, সেই পথে আপনারা ইসলামী জোটগতভাবে বা দলগুলো আসলে কিভাবে আগাচ্ছেন এবং কত কম সময়ে বা কত সময়ের মধ্যে আপনারা সেই লক্ষ্যে যেতে পারেন বলে আপনারা মনে করেন? জি, আমি আপনার পরে বলি। আগে আমি শ্রদ্ধেয় মুফতি ফয়জুল্লাহ সাহেবের খুব সুন্দর একটা কথাকে সমর্থন দিয়ে দুইটা কথা বলতে চাই। সেটা হলো, উনি বলছেন যে আমাদের যে পরিমাণ সমর্থক আছে সেই পরিমাণ সমর্থকদেরকে আমরা ভোটার বানাতে পারিনি। এটা একদম একটা চির সত্য কথা। যেমন এই দেশের 90% মানুষ মুসলমান, এরা সবাই বিশ্বাস করে যে মুফতি ফয়জুল্লাহ সাহেব, চরমনের পীর সাহেব, ইসহাক সাহেব, এই ধরনের আলম ওলামারা যদি আমাদের বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে মাফ করে বেহেশতে দিবে, অথবা ওনারা আমাদের জন্য দোয়া করলে আমরা যে কোনো কল্যাণ সাধন করতে পারবো আল্লাহ পাকের কাছ থেকে, এটা বিশ্বাস করে। কিন্তু এটা বিশ্বাস করে না যে আমি ওনারে ভোট দিলে উনি আমাকে কল্যাণ রাষ্ট্র দিতে পারবে, এটা বিশ্বাস করে। সেটির পেছনে কি যার কারণে দেখা যায় যে সারাটা রাত অপেক্ষা করে শীতে বৃষ্টিতে ভিজে এই হুজুরদের বয়ান শুনে, কিন্তু ভোটের মাঠে গেলে আর হুজুরে ভোট দেয় না। কেন সেটি আপনাদের কি? আমি সেটাই বলতেছি আপনাকে। দেখা গেছে যে মানে হুজুরের ওয়াজ শোনার জন্য অপেক্ষাই করবে না, ক্ষুধায় মন্দায় থাকবে, অতিরিক্ত কিছু হাদিয়া তোফাও দিবে নিজের কল্যাণ আল্লাহ পাকের কাছ থেকে হাসিল করার জন্য। একেবারে দৃঢ় বিশ্বাস। কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা মানুষের আস্থা এখনো ইসলামিক দলগুলা যেতে পারে না, আমরা সহ যারা আছি সবাই, যার কারণে আমাদেরকে অন্য জায়গায় যেতে হয়। আর সমর্থনের কথা যদি বলি, ইসলামিক রাজনীতির যে সমর্থক আছে তার চেয়ে আরেকটা ব্লক আছে যারা পীর মাশায়েখ, এর ভিতরে সবাই কিন্তু রাজনীতি করে না। এই পীর মাশায়েখদেরও অনেক সমর্থন আছে, ভক্ত আছে। যেমন আমি মানিকগঞ্জ দরবার শরীফের ওখানে মাদ্রাসার প্রিন্সিপাল, আমার দরবারের কমপক্ষে একটা বিশ্ব ইজতেমা হয় জানুয়ারি মাসে, আগামী 4, 5, 6 জানুয়ারিতে হবে। কমপক্ষে 30 থেকে 40 লক্ষ লোক মাঠে থাকে। তো ওনারা কিন্তু একটা ব্লক, তারা কোনো রাজনীতি করে না, অরাজনৈতিক। এখন এরা যে ইসলামিক সমর্থক, এদের সমর্থনটাকে আমরা রাজনীতিতে ব্যবহার করার জন্য আদৌ কোনো কৌশল কিন্তু অবলম্বন করি না। আমি একটা দরবারের কথা বলছি, এই ধরনের দরবার বাংলাদেশে আরো আছে, এরাও কিন্তু ইসলামিক ভোটার, এরাও এই মানে আকিদাগতভাবে আদর্শিকভাবে ইসলামকে বিশ্বাস করে। এই জায়গাটাতে আমাদেরকে ধন্যবাদ আপনাকে। আমাদের একেবারে সময় কম না, আপনার অংশের শেষ অংশ থেকে আমি মুফতি ফজল আপনার কাছে শুনতে চাই, যেটি রব্বানী সাহেব বলছিলেন যে সমর্থক আছে অনেক, কিন্তু তাদেরকে ভোটের মাঠে আমরা আনতে পারছি না, রাজনীতিতে আমরা ইনভলভ করতে পারছি না। সেটির পেছনে সংকটটি কোথায়, বা কি করলে আসলে আপনাদের সেই সমর্থকরা আপনারা ভোটার হিসেবে পেতে পারেন? মানে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলিতে অনেকগুলি ফ্যাক্ট কাজ করতে থাকে। একটু সংক্ষেপে বলুন। একটা হচ্ছে, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। আমি প্রথমে আগের কথার মধ্যে বলছিলাম যে আমাদের অর্থশক্তি এবং বাহু শক্তি
মানে যে পেশি শক্তি, পেশি শক্তি। এটা আমাদের সাথে নেই। নাম্বার 2 হচ্ছে যে আপনি আমাদের গ্রামের কথাগুলি চিন্তা করবেন। আপনি যে ভোট দিতে যাবেন, ভোটাররা আসলে সঠিকভাবে কি ভোট দিতে পারছেন অথবা অতীতে দিতে পেরেছেন, বিষয়গুলিকে আপনি একটু নজরে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে স্থানীয় যত শক্তিগুলি আছে, যেমন মেম্বার, চেয়ারম্যান, অমুক তমুক যারা আছেন, এটা এক যেভাবে নির্বাচন হয় এটা আপনিও জানেন, আমিও জানি। অতএব আমি ইচ্ছা করলে ওখানে গিয়ে যে নির্বাচিত হয়ে যাব অথবা গ্রামের মধ্যে একটা নিজের মতো করে একটা প্রভাব বিস্তার করব, এটা অনেক সময় সম্ভব হয় না। তো অনেকগুলি কারণ আছে, আমি সবগুলি কারণের কথা এখানে বলতে পারবো না। মূল বিষয় হচ্ছে যে আমরা যে ইসলামী রাজনীতি যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যে দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন, সেটা আমরা জনগণের কাছে ওইভাবে পৌঁছাতে পারিনি। আমরা যেটা পৌঁছানো দরকার ছিল প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মধ্যে, প্রত্যেকটা বক্তৃতা বিবৃতির মাধ্যমে, যে মানুষকে ইসলামী রাষ্ট্রের, কল্যাণ রাষ্ট্রের যে মানে অবদানের কথা এবং যে সুখকর মানে দিকগুলির কথা এটা আমরা তুলে ধরতে পারিনি। এটা হচ্ছে মূল বিষয়। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।